হ্যালো মুভি প্রেমীরা, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবং আজ আমরা সদ্য মুক্তি পাওয়া ওয়ার 2 সিনেমাটি ব্যাখ্যা করতে চলেছি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের মুভি চেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন জেনে নিই কী ছিল এই সিনেমার গল্প। সিনেমাটা শুরু হয় জাপান থেকে। আমরা জাপানের এক বিশাল মাফিয়া ডনকে দেখতে পাই, যাকে মারার জন্য কবির সেখানে আসে। সে ডনের সব লোকজনকে মেরে ফেলে এবং পালানোর চেষ্টা করা সে ডনকেও মেরে দেয়। এখানে আমরা জানতে পারি যে কবির তার পুরনো সব কাজ ছেড়ে দিয়েছে এবং শুধুমাত্র চুক্তিতে খুনের কাজ করে, যার জন্য সে প্রচুর টাকা পায়। যখন কবির তার পারিশ্রমিক নিতে যায়, তখন যে মহিলা তার হয়ে কাজ করতেন, তিনি কবিরকে বলেন যে একটি দল চায় কবির যেন সবসময় তাদের জন্য কাজ করে। কিন্তু কবির এতে রাজি হয় না। তখন সেই মহিলা কবিরকে অজ্ঞান করে তাদের কাছে পাঠিয়ে দেয়। এরপর আমরা ভারতে কাব্যকে দেখতে পাই, যে একটি পুরস্কার পায় কারণ কিছুদিন আগে কাব্য খুব সাহসের সাথে কিছু সৈনিকের জীবন বাঁচিয়েছিল। এই কারণে সে খুব খুশি ছিল এবং তার বাবা কর্নেল রুদ্র খুব খুশি ছিলেন। এরপর তারা একটি পার্টিতে যায় এবং কাব্যের সাফল্য উপভোগ করতে থাকে। তখনই কর্নেল রুদ্রের কাছে একটি ফোন আসে এবং তিনি বাইরে গিয়ে কথা বলতে শুরু করেন। অন্যদিকে কবিরের জ্ঞান ফেরে এবং সে দেখতে পায় যে তার সামনে কিছু স্ক্রিন রয়েছে, যেখানে বিভিন্ন দেশের লোকেরা কথা বলছে। এখানে কবির জানতে পারে যে যাদের জন্য কাজ করবে তাদের একটি সংস্থা, যার নাম কালী। তারা কবিরকে জানায় যে তারা চায় কবির তাদের সাথে কাজ করুক, কারণ কবির এখন পর্যন্ত যত কাজ করেছে তার বেশিরভাগই কালী গোষ্ঠী তাকে দিয়েছিল এবং কবির সেগুলো খুব ভালোভাবে সম্পন্ন করেছে। এই কারণেই তাকে নির্বাচিত করা হয়েছে। কবির বলে যে যদি সে টাকা পায় তবে সে যে কোনো কাজ করবে। এটা শুনে তারা খুশি হয় এবং কবিরকে বলে যে তাকে আরো একটি পরীক্ষা দিতে হবে। কবির রাজি হয়। তখন তারা তাকে বলে যে কবিরের পেছনে একজন মানুষ আছে, তাকে খুন করতে হবে। সেই মানুষটির কাছে গিয়ে কবির দেখে তিনি আর কেউ নন, স্বয়ং কর্নেল রুদ্র। এটা দেখে কবির খুব অবাক হয়, কারণ কর্নেল রুদ্র তার বাবার মতো ছিলেন। গল্পটি কিছুটা অতীতে ফিরে যায়। আমরা দেখি যে কবির রয়ের একজন এজেন্ট এবং কর্নেল রুদ্র তাকে জানান যে তাদের কালী নামের সংস্থাটি সম্পর্কে খোঁজ করতে হবে। তাদের একজন তথ্যদাতা এই সংস্থা সম্পর্কে জানার চেষ্টা করছে, কিন্তু এখনো কিছু জানতে পারেনি। তাই তারা চায় কবিরের সম্পর্কে খোঁজ করুক। তিনি বলেন যে এই সংস্থায় বিভিন্ন দেশের লোক আছে এবং তাদের সন্দেহ হয় যে ভারত থেকেও কেউ তাদের সাহায্য করছে। তাই তারা চায় কবির যেন এই সংস্থায় যুক্ত হয়, যাতে এর সম্পর্কে সবকিছু জানা যায়, কারণ এই সংস্থাটি এক এক করে সমস্ত দেশকে নিয়ন্ত্রণ করতে চায়। কবির রাজি হয় এবং এমন ভান করে যে সে রয়ের কাজ ছেড়ে দিয়েছে। এরপর সে এমনভাবে কাজ করতে থাকে যাতে এই সংস্থাটি নিজেই তার কাছে আসে। যেমনটা তারা ভেবেছিল ঠিক তেমনই হয়। সেই সংস্থাটি কবিরকে তাদের সংগঠনের সদস্য করতে চায়, কিন্তু এর জন্য কবিরকে কর্নেল রুদ্রকে হত্যা করতে হবে। কবির এতে রাজি ছিল না। তিনি কর্নেল রুদ্র তাকে বলেন যে তারা অনেক কষ্টে এই সংস্থা পর্যন্ত পৌঁছেছে, তাই কবিরকে তাকে মারতে হবে, যাতে সে তাদের বিশ্বাস জিতে পরে তাদের ধ্বংস করতে পারে। কবির অনিচ্ছা সত্ত্বেও এটি করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত সে কর্নেল রুদ্রকে মেরে ফেলে, কিন্তু সেই ভিডিওর কাছে চলে যায় এবং রয়ের মাধ্যমে কাব্যও সেই ভিডিও দেখে। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায় যে কবির কিভাবে তার বাবাকে মারতে পারে। এরপর কর্নেল রুদ্রর শেষ কৃত্য হয় এবং তার জায়গায় বিক্রান্ত কৌরকে নিয়োগ করা হয়। কাব্য তার দলে যোগ দিতে চায় যাতে সে কবিরের কাছে থেকে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। এক মন্ত্রী বিক্রান্তকে বোঝান যে বিক্রান্ত কবিরকে ধরতে পারবে না, কারণ কবির খুব চালাক। তাই কবিরের মতোই আরো একজন অফিসারের দরকার, আর সে হলো বিক্রম। বিক্রমও একজন নির্ভীক এবং দুঃসাহসীর এজেন্ট। সে একাই অনেক মিশন সম্পন্ন করেছে, তাই কবিরের সাথে প্রতিদ্বন্দ্বিতার জন্য সে একেবারে নিখুঁত ছিল। বিক্রম সেখানে এসে বলে যে সে নিজের মতো করে কাজ করবে, সে চায় সবসময় শীর্ষে থাকতে। এরপর বিক্রম এবং কাব্য মিলে কবির কোথায় আছে তা খুঁজে বের করার চেষ্টা করে।
কাব্য বলে যে আগের কিছু ঘটনায় কবিরকে নৈনাল নামের একটি ছেলে সাহায্য করেছিল, কিন্তু সে মারা গেছে। তার একটি মেয়ে আছে যার নাম রুই, এবং কবির রুইকে নিজের মেয়ে মনে করে। সে অবশ্যই তার সাথে দেখা করতে আসবে। এরপর তারা রুইকে খুঁজে বের করে এবং দেখে যে কবির তার সাথে দেখা করতে এসেছে। কবিরও বুঝতে পারে যে রয়ের লোকেরা তার পেছনে লেগে আছে, তাই কবির দ্রুত রুইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। সবাই তার পিছু নেয়। কাব্য এবং কবিরের মধ্যেও কিছুটা মারামারি হয়, কিন্তু কবির সেখান থেকে পালিয়ে যায়। বিক্রম কবিরকে ধরার জন্য তার পেছনে ধাওয়া করে এবং দুজনের মধ্যে একটি রেস শুরু হয়। তারা ট্রেনের উপর উঠে এবং সেখানে তাদের মধ্যে প্রচণ্ড মারামারি হয়। কিন্তু তখনই বিক্রম দেখে যে ট্রেনটি লাইনচ্যুত হতে চলেছে এবং ট্রেনটিতে অনেক যাত্রী ছিল। তাই সে কবিরের সাথে লড়াই না করে ট্রেনটিকে থামিয়ে দেয় এবং তাদের দুজনেরও জীবন বেঁচে যায়। এরপর কবির রুইকে নিয়ে খালিদের বাড়ি যায়, কারণ খালিদের মৃত্যু হয়েছে, এবং রুইকে খালিদের মায়ের কাছে রেখে আসে, কারণ সে জানতো যে রুই সেখানে নিরাপদ থাকবে। এরপর কবির কালের একজন সদস্যের সাথে দেখা করে, যে কবিরকে বলে যে এবার তাদের একজন মন্ত্রীকে অপহরণ করতে হবে, কারণ তারা চায় সেই মন্ত্রী তাদের দলে যোগ দিক। কিন্তু সেই মন্ত্রী রাজি হচ্ছে না, তাই তাকে মেরে ফেলতে হবে। কবির বলে যে সে এই কাজ করে দেবে। এরপর কবির রুইয়ের মোবাইল থেকে বিক্রমকে মেসেজ করে। বিক্রম কবিরের সাথে দেখা করতে চলে আসে, যা দেখে কবির অবাক হয়, কারণ বিক্রম জেনে গিয়েছিল যে কবিরই তাকে ডেকেছে, তবুও সে দেখা করতে এসেছিল। এখানে কবির বিক্রমকে সবকিছু বলে দেয় যে কিভাবে সে এই মিশনের জন্য এখানে এসেছে। সে এও জানায় যে সে কর্নেলকে মারতে চায়নি। এটা শুনে বিক্রমও অবাক হয় যে কবির তাকে সবকিছু কেন বলল। কবির বলে যে কাল তাকে মন্ত্রীর উপর হামলা করতে হবে এবং সে চায় বিক্রম যেন সেই মন্ত্রীকে বাঁচায়। বিক্রম রাজি হয়। এরপর দুজন মিলে অনেক পার্টি করে। পরের দিন কবির তার কালী সংগঠনের সাথে মিলে মুখ্যমন্ত্রীর উপর হামলা করে, কিন্তু বিক্রম তাদের সাথে লড়াই করে মুখ্যমন্ত্রীকে বাঁচিয়ে নেয়। এটা দেখে কবির খুব খুশি হয়। এরপর কবির এবং বিক্রম যখন কথা বলছিল, তখনই বিক্রম হঠাৎ করে মুখ্যমন্ত্রী এবং তার পুরো পরিবারকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে কবির বুঝতে পারে যে বিক্রমও কালীর একজন সদস্য, এবং সে খুব অবাক হয়। বিক্রম কবিরকে বলে যে সে চাইলে তাকে এখনই মেরে ফেলতে পারত, কিন্তু এখন সে তাকে মারতে চায় না। তাই সে কবিরের দিকে একটি প্যারাশুট ছুড়ে দেয় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। যখন কবির চলে যাচ্ছিল, বিক্রম তাকে বলে, ভাই আবু। এটা শুনে কবির বুঝতে পারে যে বিক্রম তার ছোটবেলার বন্ধু। গল্পটি অনেক অতীতে ফিরে যায়। কবির এবং বিক্রম দুজনেই ছোট ছিল। কবিরের বাবা মা মারা গিয়েছিল এবং কিছু ছেলে তাকে মারছিল। তখনই বিক্রম সেখানে এসে সেই ছেলেদেরকে উচিত শিক্ষা দেয় এবং কবিরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তারা পালিয়ে একটি রেল স্টেশনে আসে। কবির সেখানে খুব দুঃখী ছিল। সে বিক্রমকে বলে যে তার কেউ নেই। এটা শুনে বিক্রম তাকে বলে যে আজ থেকে তারা দুজন সবসময় একসাথে থাকবে। সে কবিরকে শেখাবে কি করে বাঁচতে হয়। এরপর বিক্রম, যার আসল নাম রঘু, কবিরকে শেখাতে থাকে কিভাবে চুরি করে তারা বাঁচতে পারে। এরপর কবির এবং বিক্রম দুজনে চুরি করতে শুরু করে এবং এইভাবে তারা জীবনযাপন করছিল। কিন্তু একদিন পুলিশ কবিরকে ধরে ফেলে। কবিরের সাথে থাকার জন্য বিক্রমও তার সাথে জেলে যায়। যেহেতু তারা দুজনেই ছোট ছিল, তাই তাদের বাচ্চাদের জেলে রাখা হয়। একদিন ক্যাপ্টেন রুদ্র সেখানে আসেন এবং তিনি সব বাচ্চাদেরকে বলেন যে যদি তারা এভাবে চুরি করতে থাকে তাহলে জেলে আসতে থাকবে, কিন্তু যদি তারা ভালো কাজ করে এবং আর্মি অফিসার হয় তাহলে সবাই তাদের স্যালুট করবে। এরপর ক্যাপ্টেন রুদ্র বাচ্চাদের পরীক্ষা নেন এবং দেখেন কে আর্মি ট্রেনিং নেওয়ার যোগ্য। কবির এবং বিক্রম দুজনেই তাকে মুগ্ধ করে, কিন্তু তিনি দেখেন যে বিক্রম সবসময় নিজেকে প্রথম রাখতে চায়। তার কাছে দেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল সে নিজে। সে শুধু চাইতো সবসময় শীর্ষে থাকতে। এই কারণে ক্যাপ্টেন রুদ্র সিদ্ধান্ত নেন যে তিনি আপাতত কবিরকে নির্বাচন করবেন এবং বিক্রমকে বলেন যে 6 মাস পর তিনি আবার আসবেন। ততদিন বিক্রম যেন বুঝতে পারে তাকে কি করতে হবে। বিক্রম শারীরিক দিক থেকে ফিট ছিল, কিন্তু তিনি চেয়েছিলেন যেন সে মানসিকভাবেও ভালো হোক।
এটা শুনে বিক্রম খুব রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সে এখানে থাকবে না। তাই সে কবিরকে বলে যে তারা দুজন এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু কবির বলে যে সে সারা জীবন চোর হয়ে থাকতে চায় না, সে ভালো কিছু করতে চায়। তাই সে বিক্রমকে বোঝানোর চেষ্টা করে যে সেও 6 মাস অপেক্ষা করুক এবং নিজেকে একটু নিয়ন্ত্রণ করুক, তাহলে তারও নির্বাচন হয়ে যাবে এবং তাদের দুজনের জীবন ভালো হবে। কিন্তু বিক্রমের বক্তব্য ছিল যে যদি নির্বাচন হয়ও তারা দেশের কর্মচারী হয়ে থাকবে, এর চেয়ে ভালো চুরি করে রাজার মতো বাঁচা। এই কথা বলে বিক্রম সেখান থেকে চলে যায়। কবির তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু বিক্রম থামে না। গল্পটি আবার বর্তমানে ফিরে আসে। কবির যখন জানতে পারে যে বিক্রম তার ছোটবেলার বন্ধু, তখন সে খুব খুশি হয়, কারণ এত বছর পর সে তার বন্ধুকে দেখছে। এরপর আমরা কালীর জেনারেলকে দেখতে পাই, যিনি আরাম করে মদ খাচ্ছিলেন। তখনই কবির সেখানে আসে এবং তার সব লোকজনকে মেরে ফেলে। সে জেনারেলকে মারতে যাবে, ঠিক তখনই বিক্রম সেখানে চলে আসে। সে কবিরকে গুলি করে। কবির গুলি খেয়েছে এটা দেখে জেনারেল খুব খুশি হয়েছেন। তার মনে হয় যে বিক্রম এবার কবিরকে মেরে ফেলবে, কিন্তু বিক্রম সেখানেই জেনারেলকে মেরে ফেলে, কারণ সে জেনারেল হতে চেয়েছিল। বিক্রম কবিরকে বলে যে সে খুব তাড়াতাড়ি কালীর প্রধান হবে এবং এরপর কালীও আরো অনেক দেশ শাসন করবে। এরপর সে কবিরকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই কবির সেখান থেকে পালিয়ে যায়। এখানেও বিক্রম এবং কবিরের মধ্যে অনেক মারামারি হয়, কিন্তু কবির সেখান থেকে চলে যায়। এরপর আমরা কাব্যকে দেখি, যে সেই জেনারেলের মৃত্যুর মামলার তদন্ত করছিল। তখনই কাব্য সেখানে কবিরের আংটিটি দেখতে পায়, যেটি কাব্যই কবিরকে দিয়েছিল যখন সে তাকে প্রস্তাব দিয়েছিল। এটা দেখে সে বুঝতে পারে যে কবির এখনো তাকে ভালোবাসে, এবং যদি সে তাকে ভালোবাসে তবে সে তার বাবাকে কিভাবে মারতে পারে। তাই সে বিক্রান্তকে বলে যে তাকে কবিরের সাথে দেখা করতে হবে। এরপর কাব্য কবিরের সাথে দেখা করতে যায় এবং তাকে সব সত্য বলে দেয় যে কিভাবে সে কালী সংগঠনের খোঁজ করতে চেয়েছিল এবং এই কারণেই তাকে কাব্যের বাবাকে মারতে হয়েছিল। এটা শুনে কাব্য তার কথায় বিশ্বাস করে নেয়। এখানে আমরা জানতে পারি যে কাব্য কবিরকে খুব ভালোবাসতো এবং কবিরও কাব্যকে ভালোবাসতো। কাব্য চেয়েছিল যে তারা বিয়ে করবে, কিন্তু কবির তাতে যোগ দিয়েছিল। তার জীবন সহজ ছিল না এবং এই কারণে সে কাব্যের সাথে বিয়ে করতে পারছিল না, কারণ যদি সে এমন করত তবে কাব্যের জীবন ঝুঁকির মধ্যে পড়ত। এই কারণেই কবির বিয়ে করতে রাজি হয়নি, যার কারণে কাব্যের মন ভেঙে গিয়েছিল। কিন্তু আজও সে কবিরকে খুব ভালোবাসে। কবির তাকে এটাও জানায় যে বিক্রমও কালীর একজন সদস্য। এটা শুনে কাব্য অবাক হয়, কারণ কালী সংগঠনের পরবর্তী লক্ষ্য হলো ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করা। তারা তাকে মেরে এমন একজন প্রধানমন্ত্রী বসাতে চায় যে তাদের ইশারায় কাজ করবে। এই কথা জানার পর কাব্য একজন মন্ত্রীকে ফোন করে, যাতে তারা কবিরের সাথে দেখা করে পরবর্তী পরিকল্পনা করতে পারে। সেই মন্ত্রী কাব্যকে একটি বিশেষ জায়গায় নিয়ে যেতে বলে। এরপর কাব্য যখন পার্কিং লটে যায়, তখন যেখানে তাদের উপর অনেক লোক আক্রমণ করে। কবির এবং কাব্য যখন তাদের সাথে লড়াই করছিল, তখনই বিক্রান্ত সেখানে আসে। এখানে আমরা জানতে পারি যে বিক্রান্ত এবং ক্যাপ্টেন রুদ্র খুব ভালো বন্ধু ছিলেন এবং বিক্রান্তই এতদিন কালীর সম্পর্কে খোঁজ করার চেষ্টা করছিল, কিন্তু তার হাতে কিছুই আসছিল না। এই কারণেই ক্যাপ্টেন রুদ্র কবিরকে সেখানে পাঠিয়েছিলেন। তিনি বিক্রান্তকে বলেছিলেন যে যদি তিনি না থাকেন তবে বিক্রান্ত যেন কবিরকে সাহায্য করে। এই কারণে বিক্রান্ত কবির এবং কাব্যকে বাঁচাতে সেখানে এসেছিলেন। এখানে আমরা জানতে পারি যে কাব্য যে মন্ত্রীকে ফোন করেছিল সেও কালীর একজন সদস্য ছিল এবং সে প্রধানমন্ত্রী মারা গেলে মন্ত্রী হতে চেয়েছিল, যাতে সে কালীর সাথে মিলে পুরো ভারত শাসন করতে পারে। বিক্রান্তের সামনেও বিক্রমের পুরো সত্য চলে আসে, কিন্তু সে এই কারণে খুব চিন্তিত ছিল, কারণ সে নিজেই বিক্রমকে প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব দিয়েছিল। ফলে এখন বিক্রম খুব সহজেই প্রধানমন্ত্রীকে মারতে পারত। কবির বলে যে তারা তাদের পরিকল্পনা এমনভাবে বদলে দেবে যে বিক্রম প্রধানমন্ত্রীকে মারতে পারবে না। তখনই তারা দেখে যে বিক্রমের একজন লোক জীবিত আছে এবং বিক্রমের কাছ থেকে তার কাছে ফোন আসছে। তখন তারা জোর করে তাকে বলতে বলে যে কবির মারা গেছে। যখন বিক্রম জানতে পারে যে কবির মারা গেছে, তখন সে খুব দুঃখ পায়, কারণ সে একজন ভালো বন্ধু ছিল এবং বিক্রম তাকে মারতে চায়নি।
এরপর আমরা বিক্রান্তকে দেখি, যিনি প্রধানমন্ত্রীর সাথে অন্য একটি দেশে যাচ্ছিলেন এবং বিক্রমের উপর নিরাপত্তার পুরো দায়িত্ব ছিল। কিন্তু বিক্রান্ত তাকে বলে যে তারা জানতে পেরেছে কবির অন্য একজন মন্ত্রীর উপর হামলা করতে চলেছে, তাই সে বিক্রমকে বলে সেই মন্ত্রীর সাথে যেতে। বিক্রান্ত বিক্রমের সিনিয়র ছিল, তাই তাকে বিক্রান্তের কথা মানতে হয় এবং সে অন্য মন্ত্রীর কাছে যায়। সেখানে গিয়ে সেই মন্ত্রী অবাক হয়, কারণ বিক্রমের প্রধানমন্ত্রীর সাথে থাকা উচিত ছিল যাতে সে তাকে মারতে পারে। বিক্রম কিছু বলার আগেই কবির সেই মন্ত্রীকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে বিক্রম বুঝতে পারে যে কবির জীবিত আছে। বিক্রম কিছু বছর আগেই কবির বিক্রমকেও গুলি করে, কিন্তু সেই গুলিটি বিক্রমের হৃৎপিণ্ডের একটু নিচে লাগে। কবির বিক্রমকে মারতে চায়নি, তাই সে এমনভাবে গুলি করেছিল, সে বিক্রমকে বলে যে চাইলেও তাকে মারতে পারবে না, তাই সে তাকে জীবিত ছেড়ে দিচ্ছে। এরপর বিক্রম যখন হাসপাতালে ছিল তখন কালীর বাকি সদস্যদের কাছ থেকে তার কাছে ফোন আসে এবং তারা তাকে বলে যে বিক্রম তার কাজ সম্পন্ন করেনি, তাই তাকে মারতে হবে। কিন্তু বিক্রম বলে যে তার 24 ঘন্টা সময় দরকার, 24 ঘন্টার মধ্যে সে কবিরকে মেরে ফেলবে। এরপর সে 24 ঘন্টা সময় পায় এবং আবার কবিরকে ফোন করে বলে যে এবার তারা দুজন লড়াই করবে, কিন্তু অফিসারের মতো নয় বরং বন্ধুর মতো, দেখবে কে জেতে। আর এভাবেই এই যুদ্ধ শেষ হয়ে যাবে। কবিরও এতে রাজি হয়ে যায়। তারপর সে বিক্রমের বলা ঠিকানায় আসে এবং দেখে বিক্রম মদ খাচ্ছে। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। অন্যদিকে আমরা কাব্য এবং বিক্রান্তকে দেখি, যারা প্রধানমন্ত্রীকে আবার ভারতে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই তারা জানতে পারে যে প্রধানমন্ত্রী যে প্লেনটিতে যাচ্ছিলেন সেখানে হামলা করার জন্য অনেক লোক আছে। তারা তাদের উপর হামলা করতে শুরু করে এবং কাব্য এবং বিক্রান্ত মিলে কোনোভাবে প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে নেয়। বিক্রম এবং কবিরের মধ্যে অনেক লড়াই হয়, কিন্তু তারা চাইলেও একে অপরকে মারছিল না, কারণ আজও তারা সে আগের মতোই ভালো বন্ধু ছিল। কবির বিক্রমকে বোঝায় যে সে যেন এসব ছেড়ে ভালো মানুষ হয়ে যায়, কিন্তু বিক্রম রাজি ছিল না, যার কারণে তাদের লড়াই আরো বেড়ে যায়। সেখানে বিক্রম কবিরকে বলে যে যদি সে পারে তবে যেন সে তার প্রধানমন্ত্রীকে বাঁচায়। এইসব কথা কাব্য এবং বিক্রান্ত শুনছিল। তারা বুঝতে পারে যে এখনো প্রধানমন্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এবং তখনই তারা জানতে পারে যে কবির যে মন্ত্রীকে গুলি করেছিল বিক্রম তার শরীরে বোমা লাগিয়ে দিয়েছিল, যা তারা নিজেদের সাথে করে ভারতে নিয়ে যাচ্ছিল। এই কথা জানার সাথে সাথে তারা সেই মন্ত্রীর শরীরটি প্লেন থেকে ফেলে দেয়, যার ফলে তাদের প্লেন মুম্বাইয়ে নিরাপদে অবতরণ করে। এরপর আমরা বিক্রমকে দেখি, যার শরীরে অনেক আঘাত লেগেছিল। কবির চাইলে বিক্রমকে সেখানে মেরে ফেলতে পারত, কিন্তু সে মারতে পারে না। এরপর গল্পটি কয়েক মাস এগিয়ে যায়। আমরা কবিরকে দেখি, যে কালীর একজন সদস্যকে মারতে আসে। তখনই সেখানে বিক্রমও আসে এবং দুজন মিলে সেই সদস্যকে মেরে ফেলে। এখানে আমরা জানতে পারি যে বিক্রম এখন বদলে গেছে, সে বুঝতে পেরেছে কি সঠিক আর কি ভুল। এরপর কবির এবং সে মিলে কালী সংগঠনের সাথে যুক্ত অন্যান্য লোকদের মেরে ফেলতে শুরু করে, আর এইভাবেই তাদের বন্ধুত্ব আবার আগের মতো হয়ে যায়। এরপর কবির সিদ্ধান্ত নেয় যে সে তার এবং কাব্যের সম্পর্ককে আরও একটি সুযোগ দেবে, আর এই কারণে সে কাব্যের সাথে সময় কাটাতে শুরু করে এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটি ছিল এই সিনেমার গল্প। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।